আমন্ত্রণ সন্ধ্যার এসএটিভি সংবাদের সঙ্গে আছে আমি তাহসিনা ইয়াসমিন। আর শুরুতেই জানাবো শিরোনাম। অবশেষে সড়ক পরিবহন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। সর্বোচ্চ সাজা 5 বছরের কারাদণ্ড। তদন্তে হত্যা প্রমাণ হলে 302 ধারায় বিচার। নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীর কয়েকটি স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ। পুলিশের টিয়ার শেল, লাঠিচার্জ, আহত অর্ধশতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা নয়, জনদুর্ভোগের জন্য দায়ী ছাত্রলীগ, অভিযোগ নাগরিক সমাজের। সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল নেতারা, মন্তব্য কাদেরের। গণপরিবহনের অঘোষিত ধর্মঘট প্রত্যাহার, রাজধানীতে ফিরেছে স্বস্তি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, পরিস্থিতি সামলানোর আশ্বাস কর্তৃপক্ষের। সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডের বিধান রেখে সড়ক পরিবহন আইন 2018 এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনে বেপরোয়া বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে কেউ আহত বা নিহত হলে দণ্ডবিধির 304 খ ধারায় মামলা হবে। এই ধারাটি জামিন অযোগ্য। আর তদন্তে হত্যাকাণ্ড প্রমাণিত হলে বিচার হবে 302 ধারায়। এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক, মালিক অথবা যাত্রী পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য তহবিল গঠনের বিধানও যুক্ত করা হয়েছে। সড়ক পরিবহন আইনের বিস্তারিত নিয়ামুল সাদিকের প্রতিবেদনে। দর্শক, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। নিরাপদ সড়কের দাবিতে এখনও চলছে শিক্ষার্থীদের আন্দোলন। নবম দিনেও রাজধানীর বিভিন্ন সড়কে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় লাঠিচার্জ, টিয়ার শেল ছুঁড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ব্যবহার করা হয় জলকামান। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রামপুরা, বাড্ডা ও বসুন্ধরা উত্তরা সহ বেশ কটি এলাকায় এই বিক্ষোভ করে। আর দুর্বৃত্তের হামলায় আহত হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী। কয়েকজনকে আটকও করেছে পুলিশ। তাইফুর রহমান তুহিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব। দর্শক, আমরা বাতিন বিপ্লবের প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। দর্শক, কিছুক্ষণের মধ্যে আমরা বাতেন বিপ্লবের প্রতিবেদনটি প্রচার করব। পুলিশ ও র্যাবের সামনে এভাবেই গাড়ি ভাঙচুর করে বেপরোয়া এই যুবকরা। নিরাপদ সড়কের দাবিতে রাজপথে আন্দোলনে নামা শিক্ষার্থীদের রাজধানীর বিভিন্ন এলাকায় এভাবেই ছদ্মবেশে হামলা করেছে দুর্বৃত্তরা। কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিষয়ে অনেক ক্ষেত্রেই নীরব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিভিন্ন স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে মারমুখীও হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। শাহবাগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ার সেল, ব্যবহার করা হয়েছে জলকামানও। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্যে ইট ছুড়ে, এতে আহত হয় এক পুলিশ সদস্য। পাশাপাশি 5 শিক্ষার্থী আহত হয় বলে দাবি করা হয়েছে। রাবার বুলেট মারা হয়েছে, টিয়ার শেল মারা হয়েছে, এমনকি অনেকে আহত হয়েছে। এমনটা আমাদের অনেক ছেলেপেলে আহত হয়েছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনেও শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে টিয়ার শেল নিক্ষেপ করে। একই ঘটনা ঘটেছে রাজধানীর আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। ক্যাম্পাস থেকে মিছিল করে হাতির ঝিলে বের হলে বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় কয়েক শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলেও জানান রমনা জোনের উপপুলিশ কমিশনার। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সংবাদ সংগ্রহ করার সময় গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। বাতেন বিপ্লব, এসএটিভি, ঢাকা। সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডের বিধান রেখে সড়ক পরিবহন আইন 2018 চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সড়ক পরিবহন আইন নিয়ে নিয়ামুল সাদিকের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন। এমন বেপরোয়া গতি আর পাল্লা দিয়ে যানবাহন চলাচলের দৃশ্য এদেশের। সর্বোচ্চ গতি কয়েকটি মহাসড়কে ঘন্টায় 80 কিলোমিটার নির্ধারণ হলেও বেশিরভাগ সময়ই সেটা মানেন না চালকরা।
দুর্ঘটনার জন্য অনেকাংশে দায়ী বিষয়গুলোকে নিয়ন্ত্রণে আনতে এবার সড়ক পরিবহন আইনে আনা হয়েছে 12 পয়েন্ট সিস্টেম। সিগন্যাল বাতি, অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিং, বেশ কিছু কারণে সব পয়েন্ট কাটা গেলে বাতিল হবে লাইসেন্স। কতে বলা আছে যেমন মদপান বা নেশা জাতীয় দ্রব্য সেবন করে কোনো চালক মোটরযান চালাইতে পারবে না, জেনারেল প্রিন্সিপাল এগুলো। তারপরে সেবন করে কোনো কন্ডাক্টর গাড়িতে অবস্থান করতে পারবে না। মোটরযান চালক কোনো অবস্থাতেই কন্ডাক্টর বা মোটরযান শ্রমিককে মোটরযান চালানোর দায়িত্ব দিতে পারবেন না। সড়ক বা মহাসড়কে নির্ধারিত অভিমুখ ব্যতীত, অর্থাৎ যেটা রং সাইডে আমরা গাড়ি চালাই সেটা করতে পারবে না। 1983 সালের মোটরযান অধ্যাদেশে ধারা ছিল 177টি, বর্তমানে 124টি ধারায় বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা হয়েছে। চালকের যোগ্যতা হতে হবে 8ম শ্রেণী পাস, বয়স হতে হবে 18 বছর, চালক সহযোগী ও কন্ডাক্টরের শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী পাস হতে হবে। লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে 6 মাসের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানার বিধান আছে। তদন্তে ইচ্ছাকৃত নরহত্যা প্রমাণিত হলে চালক ও সংশ্লিষ্টদের দণ্ডবিধি অনুসারে সর্বোচ্চ শাস্তির মামলা হবে। ফিটনেস না থাকলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আইনটি সোমবার ক্যাবিনেটে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। গুরুতরভাবে কোনো ব্যক্তি আহত হইলে বা তাহার প্রাণহানি ঘটিলে তৎসংক্রান্ত অপরাধসমূহ পেনাল কোড 1860 এর এতৎসংশ্লিষ্ট বিধান অনুযায়ী অপরাধ বলে গণ্য হইবে। ভলান্টারিলি একজনকে সে ফিসে দিল, এরকম ঘটনা, এটা আসবে পেনাল কোড বা সংশ্লিষ্ট ধারায়। এ বিষয়ে আইনমন্ত্রী জানান, আইনটি যুগোপযোগী করে মালিক, শ্রমিক ও যাত্রীদের স্বার্থ সংরক্ষিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যখন তথ্য ভিন্ন পাওয়া যায়, প্লিজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর মানে এই না যে অ্যাক্সিডেন্ট ঘটলেই, আপনার মৃত্যু হলেই যে হয়ে যাবে, কি বলে 302 যাবে, তা না। ল এনফোর্সিং এজেন্সি সেটা আপনার ঠিক করবে। নতুন আইন আগামী সংসদ অধিবেশনে উপস্থাপনের কথা রয়েছে বলে জানান আইনমন্ত্রী। নিয়ামুল সাদেক, SATV, ঢাকা। এদিকে ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীর 9 থানায় 28 মামলায় এ পর্যন্ত 14 জনকে গ্রেফতার করা হয়েছে। আসামি করা হয়েছে কয়েক হাজার অজ্ঞাত ব্যক্তিকে। গ্রেফতারকৃতদের ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার শহীদুল আলম ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে গ্রেফতার দেখানো হয় সামাজিক মাধ্যম ফেসবুকে বক্তব্য দেবার অভিযোগে। মামলাগুলোর মধ্যে পুলিশের মিরপুর ও উত্তরা বিভাগে 3টি করে, ওয়ারী বিভাগে 2টি, রমনা ও মতিঝিল বিভাগে 6টি মামলা হয়। এছাড়া শাহবাগ, তেজগাঁও, লালবাগ ও গুলশানে মামলা হয়েছে 1টি করে। এছাড়া শনিবার ধানমন্ডি থানায় করা মামলায় 250 জনকে আসামি করা হয়েছে। পরে রোববার এ থানায় মামলা হয়েছে আরও 2টি, এতে আসামি করা হয়েছে 750 জনকে। শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে অনুপ্রবেশকারী ছাত্র দল নেতারা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, ওই হামলায় ছাত্রলীগ জড়িত নয়, তবে প্রমাণ মিললে বিচারের আশ্বাসও দেন তিনি। ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাহমুদ সোহেলের প্রতিবেদন। সড়ক পরিবহন আইনের খসড়া অনুমোদন, নিরাপদ সড়কের দাবিতে চলমান সহিংসতা সহ বেশ কিছু বিষয়ে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার হবে কিনা এমন প্রশ্নের জবাবও দেন ওবায়দুল কাদের। এ সময় ওই হামলায় ছাত্রলীগের কারা জড়িত পাল্টা প্রমাণ চান তিনি। আপনি বা আমাকে তথ্য প্রমাণ দেন, আমি বিচার করব। সাংবাদিকদের উপর হামলা যদি ছাত্রলীগের কেউ জড়িত থাকে, আমি তো বলছি, আপনি আমাকে বলেন ছাত্রলীগের কারা কারা জড়িত, আমি এর বিচার করব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের অভিযোগ, কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপি হাইজ্যাক করেছে। এই এজেন্ডা তাদের, যারা তাদের আন্দোলনের উপর ভর করে এখানে রাজনীতির টাটি খেলা মেতে উঠেছে। এটা এক সুগভীর ষড়যন্ত্রের অংশ, সরকার হটানোর পরিকল্পনার অংশ। এদিকে কুষ্টিয়াতেও একই ইস্যুতে কথা বলেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দাবির মধ্যে মাহমুদ সোহেল, SATV, ঢাকা।
আন্দোলনরত শিক্ষার্থীরা নয়, ছাত্রলীগই সড়ক বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করছে, এমন অভিযোগ করেছেন উদ্বিগ্ন নাগরিক সমাজের নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রী বক্তব্যের পরই শিক্ষার্থীদের ওপর হামলা হয়। এতে স্পষ্ট বোঝা যায় কারা হামলা চালিয়েছে। সরকার একের পর এক জনগণের সঙ্গে প্রতারণা করছে, তাই দেশকে বাঁচাতে জনগণের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন উদ্বিগ্ন নাগরিক সমাজের নেতারা। পুলিশের সহায়তায় কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তারা। মঞ্জুর মিলনের প্রতিবেদন। নিরাপদ সড়ক চাই, এই দাবিতে সম্প্রতি সারা দেশে চলছে স্কুল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন। আর এই আন্দোলন দমাতে শিক্ষার্থীদের ওপর হামলায় উদ্বিগ্ন নাগরিক সমাজ। এরই প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা আয়োজন করে উদ্বিগ্ন নাগরিক সমাজ। ঈদের পরে নতুন করে একসাথে সবাই মিলে আপনাদের সামনে আসব। এতে অংশ নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। গতকাল প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে অনেক হয়েছে, বাড়ি ফিরে যাও, আমি আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না। এর অর্থ কি? তারপরে আক্রমণ, পুলিশ লেলিয়ে দিচ্ছে তাদের উপরে, তাদের গুন্ডাদেরকে লেলিয়ে দিচ্ছে, সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে, সমানে মিথ্যাচার। এই অবস্থায় আজকে আমাদের একমাত্র কর্তব্য, দায়িত্ব হচ্ছে সকলে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত হয়ে এই ভয়াবহ দানবের হাত থেকে দেশকে রক্ষা করা। এই সময় প্রধানমন্ত্রীকে দেশের বর্তমান পরিস্থিতি অনুধাবনের আহ্বান জানান বিকল্পধারা প্রেসিডেন্ট AQM বদরুদ্দোজা চৌধুরী। সরকার দলের কর্মকাণ্ড প্রতিরোধের আহ্বানও জানান তিনি। When injustice becomes law, when injustice becomes law, resistance becomes duty. যখন অবিচার যখন আইন হয়ে যায়, রুখে দাঁড়ানো তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। আর ছাত্রলীগের সমালোচনা করে শিক্ষার্থীদের উপর হামলা বন্ধের দাবি জানান গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। তার মতে এভাবে দেশ চলতে পারে না। গুন্ডামুক্ত বাংলাদেশ চাই আমরা। এদের থেকে মুক্ত করা আমাদের জাতীয় কর্তব্য। কিসের গণতন্ত্র? দেশে কোনো গণতন্ত্র নয়, আছে গুন্ডাতন্ত্র। আমার জীবনের বিনিময় হলেও হোক, আমি এই গুন্ডাতন্ত্রের মধ্যে বেঁচে থাকতে চাই না। শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলনের মধ্য দিয়ে সরকারের সব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়েছে বলেও মনে করেন বক্তারা। মঞ্জুর মিলন, SATV, ঢাকা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেবার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি AB সিদ্দিকী। মামলায় বিএনপির এই 3 নেতাকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়। আদালত মামলাটি তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। মামলার এজাহারে বলা হয়, চলতি মাসের 4 আগস্ট আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আর মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীর নির্দেশে ছাত্রদল কর্মীরা উত্তরায় এনা পরিবহনের 2 বাসে অগ্নিসংযোগ এবং ধানমন্ডির আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও হামলা করে। নিরাপদ সড়কের জন্য করণীয় সবই করা হবে, কিন্তু কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণের সিটি মেয়র মোহাম্মদ সাইদ খোকন। রাজধানীর নগর ভবনে মুক্ত আলোচনা সভার সূচনা বক্তব্যে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ট্রাফিক পুলিশের দায়িত্বহীনতার পাশাপাশি সড়কে নিরাপত্তাহীনতার বিভিন্ন কারণ তুলে ধরেন শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন SK সৌরভ। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে নিরাপদ সড়ক ও আমাদের করণীয় শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে যোগ দেন রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। শুরুতেই নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মেয়র সাইদ খোকন। যে কাজটুকু ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্টের কাজ ছিল, লাইসেন্স চেক করা, ফিটনেস চেক করা, প্রতীকী কর্মসূচি হিসেবে আমাদের শিক্ষার্থীরা সেই কাজটুকু করেছে। তিনি অভিযোগ করেন, কোমলমতি শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তিরা। বাংলাদেশে যে অর্থনৈতিক মুক্তি সংগ্রাম চলছে তাকে থামিয়ে দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে, ঢাল হিসেবে ব্যবহার করছে আমাদের নিরপরাধ কোমলমতি শিক্ষার্থীদেরকে। আজকের এই সমাবেশ থেকে নির্বাচিত মেয়র হিসেবে হুঁশিয়ারি করে দিতে চাই,
কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না। এ সময় নিরাপদ সড়কের দাবি দীর্ঘদিনের মন্তব্য করে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান বিশিষ্টজনেরা। সড়ক দুর্ঘটনা শুধুমাত্র সরকার, নগর কর্তৃপক্ষ নিরসন করতে পারবে না। সাধারণ নাগরিকদের, ছাত্র, শিক্ষক, যুবক সব শ্রেণীর মানুষের সম্মিলিত উদ্যোগ দরকার। মুক্ত আলোচনায় অংশ নিয়ে ট্রাফিক পুলিশের দায়িত্বহীনতা, সড়কে নিরাপত্তাহীনতা সহ বিভিন্ন কারণ তুলে ধরেন শিক্ষার্থীরা। আমাদের দেশে কিছু আইন রয়েছে, সেই আইনকে অনেকে ভঙ্গ করছে। পুলিশ যদি তাদের দায়-দায়িত্ব এভাবে পূরণ না করে তাহলে আমরা কিভাবে একটি নিরাপদ সড়ক পাবো? প্রতিশ্রুতি দেবা মাননীয় প্রধানমন্ত্রীর উপর সেই ধরনের আস্থা রেখে আমরা ক্লাসে ফিরে যাব। পরে মন্ত্রিসভার বৈঠকে সড়ক পরিবহন আইন পাশ হওয়ায় র্যালি বের করা হয়। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুরের অজুহাতে পরিবহন শ্রমিক মালিকদের অঘোষিত ধর্মঘট প্রত্যাহার করায় রাস্তায় গণপরিবহন চলাচল শুরু হয়েছে। এতে প্রাণ ফিরে পেয়েছে রাজধানীর সড়কগুলো। তবে কিছু কিছু সড়কে তৈরি হয় যানজটও। তাই গত কদিনে হেঁটে গন্তব্যে ফেরার বিড়ম্বনা কমলেও যানজটের কারণে দুর্ভোগ কমেনি নগরবাসীর। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। 29 জুলাই বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে চাপা পড়ে মারা যায় দুই শিক্ষার্থী। এ ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে রাজধানী সহ সারা দেশে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে গাড়ি ভাঙচুরের অজুহাতে অঘোষিত ধর্মঘট শুরু করে পরিবহন মালিক শ্রমিকরা। এতে রাজধানী সহ সারা দেশে বন্ধ হয়ে যায় গণপরিবহন চলাচল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দিলে সোমবার সকাল থেকে রাজধানীতে চলতে শুরু করে গণপরিবহন। সড়কে প্রাণ ফিরে আসায় তৈরি হয় যানজটও। অফিসগামী মানুষ অনেক সকাল থেকে তো প্রচুর পেশার ছিল। এই বিজয় সরণিতে তো অনেক তেলও ছিল, কালকের সে মানে ডবল বেড়ে গেছে। তো অনেক গাড়িতে মনে করেন যে লাইসেন্স ঠিক নাই, ড্রাইভার লাইসেন্স বা গাড়ির কাগজপত্র ঠিক নাই। গণপরিবহনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলেও বেপরোয়া গাড়ি চালানো ও ট্রাফিক আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। পূর্বে যা করেছে সব বন্ধ করতে হবে। এখন কোনো পারাপারি করা নয়, কোনো ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো গাড়ি রাস্তায় নয়, কোনো উল্টা দিকে কোনো গাড়ি নয়। একেবারে যেটা ট্রাফিক অর্থাৎ মোটরযান আইন অনুসারে যেটা, সেইভাবে আমরা তাদেরকে বলেছি এবং তারা মালিক সমিতি আমাদের সাথে একমত এবং তারা আমার সাথে কাজ করছে। তবে রাস্তায় যানবাহনের চাপ বাড়ায় আবারও শুরু হয় গতির প্রতিযোগিতা। এ কারণে ছোটখাটো কয়েকটি দুর্ঘটনাও ঘটে। এই গতির প্রবণতাই সড়কে দুর্ঘটনার মূল কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। এসইউ সেলিম, এসএটিভি, ঢাকা। এদিকে ফুট ওভার ব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করলে পথচারীদের সর্বনিম্ন জরিমানা 200 টাকা অথবা 6 মাসের কারাদণ্ড দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে এই অভিযান। আর ট্রাফিক আইন ভাঙলে ছাড় না দেবার ঘোষণা দিয়েছেন ট্রাফিকের উপ পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়। এম বাদশার প্রতিবেদনে বিস্তারিত। মহানগরীর বেশিরভাগ মানুষই জানেন সড়কে চলন্ত গাড়ির সামনে যত্রতত্র চলাচল নিষিদ্ধ। তারপরেও নাগরিক ব্যস্ততার অজুহাতে জীবনের ঝুঁকি নিয়ে তাদের এই পারাপার। ব্যস্ত এসব সড়কে মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। তাই নগরীর বিভিন্ন স্পটে আবারও শুরু হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আইন ভঙ্গকারীদের নিয়ে আসা হচ্ছে ম্যাজিস্ট্রেটের আদালতে। অপরাধ বিবেচনায় জরিমানা করছেন বিচারক। বিভিন্ন সময় এসব অভিযান কিংবা আদালত পরিচালনা করা হলেও প্রত্যাশিত সুফল কেন আসছে না? আসলে মৌলিক স্বভাবগত দোষ। এখানে যাদের পেলাম ম্যাক্সিমামই হলো সচেতন, ঢাকা শহরে থাকে, অনেকেই ছাত্র শিক্ষিত, খুব ভালো চাকরি করে, কিন্তু তাদের মন মানসিকতার সমস্যা। অর্থাৎ তারাই মিডিয়ার সামনে বলবে যে আইন সবার মানা উচিত, কিন্তু নিজে আবার আইন সবার আগে লিড দিয়ে ভঙ্গ করেন। এবারের অভিযানে ট্রাফিক আইন ভঙ্গকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা 100% সে যেই হোক, আমাদের সিনিয়র সাথে নির্দেশ, আমাদের নির্দেশ, আইনের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেব না। আমরা যথেষ্ট কঠোর এবং আমরা বিনীতভাবে নাগরিকদের বলবো যে আপনারা যার যার জায়গায় থেকে আইন মেনে চলবেন। সড়কে দুর্ঘটনা প্রতিরোধে চালক ও জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এম বাদশা, এসএটিভি, ঢাকা।
শিক্ষার্থী আন্দোলন আর অঘোষিত পরিবহন ধর্মঘট থাকায় 10,000 কন্টেইনার ও কয়েক লাখ টন খোলা পণ্য জট লেগে গেছে চট্টগ্রাম বন্দরে। একই অবস্থা 18টি অফ ডকেরও। এতে ঈদের আগে আমদানি রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত হবার আশঙ্কায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আর দেশের অর্থনীতিতে আঘাত আসে এমন যে কোনো আন্দোলন কঠোর হাতে দমনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তবে দ্রুত পরিস্থিতি সামাল দেবার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নাজিমুদ্দিনের ক্যামেরায় সোহাগ বিশ্বাসের প্রতিবেদন। দেশের মোট রপ্তানির 92% ও আমদানির 85% পরিচালিত হয় এই বন্দর দিয়ে। তাই দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবেও পরিচিত এই প্রতিষ্ঠানটি গেল অর্থবছর থেকে আমদানি রপ্তানি বাণিজ্য সচল রাখতে বন্দরসহ সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠানকে 24 ঘন্টা খোলা রাখার উদ্যোগ নেয় সরকার। কিন্তু শ্রমিক আন্দোলনের কারণে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বন্দর গেল 3 দিন থমকে গেছে। চট্টগ্রাম বন্দরে এভাবে এক্সপোর্টের পণ্য বাধা করার মতো ঘটনা কিন্তু সাম্প্রতিক সময়ে আর ঘটেনি, এবং এই ধরনের গুডসগুলো যদি এয়ার ফ্রেট করতে হয় আসলে আমরা কোনোভাবেই এটা অ্যাফোর্ড করতে পারবো না। পোশাক শিল্প বলেন, অন্য ইন্ডাস্ট্রি বলেন, সবার জন্য একটা নেতিবাচক প্রভাব আসবে যদি এটা দীর্ঘায়িত হয়। এজন্য এটাকে কঠোর হস্তে দমন করা প্রয়োজন। বন্দরসহ 18টি বেসরকারি কন্টেনার ডিপো বা অপডকে দৈনিক 6,500 ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির চাহিদা রয়েছে। বৃহস্পতিবার থেকেই বন্দরে পরিবহন সংকট শুরু হয়, আর রোববার তো একেবারে বন্ধ হয়ে যায়। এতে অন্তত 10,000 কন্টেনার ও কয়েক লাখ টন খোলা পণ্যের জট তৈরি হয়েছে, যা কাটতে সময় লাগবে বলে জানালেন বিগডার এই নেতা। আমরা প্রতিদিন প্রায় 1500 থেকে 1700 রপ্তানি পণ্যবাহী কন্টেনার চট্টগ্রাম বন্দরে জাহাজীকরণ করি। 1000 আমদানি পণ্যবাহী কন্টেনার বন্দর থেকে এনে আমদানিকারকদেরকে ডেলিভারি প্রদান করে থাকি, এটাও বন্ধ আছে। সব ধরনের অপারেশন কার্যক্রমে আমাদের বন্ধ হয়ে আছে। আর বন্দর কর্তৃপক্ষ বলছে পণ্য ওঠানামা সহ বন্দরের ভেতরের সব কাজ সচল ছিল, তবে পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ারও আশা জানান বন্দরের এই কর্মকর্তা। আমরা জাহাজ থেকে মালামাল নামিয়ে রাখছি, যে সকল লুজ কার্গো রয়েছে সেগুলো আমরা ডাম্পিং করছি। অভ্যন্তরে যেটি অভ্যন্তরে যে সমস্ত ট্রাক ঢুকেছে সকাল থেকে, ট্রাকগুলো লোড হয়ে গেটে এসে ওয়েট করছে। বাইরের অবস্থা যদি ভালো হয় তখন তারা গেট আউটপাস হবে। তৈরি পোশাক সহ অধিকাংশ কলকারখানার শ্রমিকদের বেতন দেয়া হয় মাসের প্রথম সপ্তাহে। এছাড়া এই মাসের শেষেই ঈদুল আজহা। এই সময়ে বন্দরের এই সংকটে আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সোহাগ বিশ্বাস, SATV। কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় খালেদা জিয়াকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি SM মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে 1 আগস্ট ওই আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হয়। ওই দিন আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, AJ মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 20 দলীয় জোটের লাগাতার হরতাল অবরোধ চলাকালে 2015 সালের 3 ফেব্রুয়ারি ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার 14 গ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে 8 যাত্রী মারা যান, আহত হন 20 জন। এ ঘটনায় খালেদা জিয়া সহ বিএনপি শীর্ষস্থানীয় 6 নেতাকে হত্যা ও নাশকতার আলাদা 2 মামলায় আসামি করা হয়। নরসিংদীতে নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাঙ্কে কাজ করতে গিয়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 1 জন। দুপুরে ট্যাঙ্কের কাঠ ও বাঁশ খোলার জন্য রমিজ নামে এক শ্রমিক ভেতরে ঢুকে কোনো সাড়া না পেয়ে রাকিব ও বাড়ির ঠিকাদার সিরাজও ট্যাঙ্কিতে নামে। সবশেষে আরেক শ্রমিক ভেতরে ঢোকার চেষ্টা করলে অসুস্থ হয়ে যায়। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ট্যাঙ্কের ছাদ ভেঙে 3 জনকে বের করে নিয়ে আসে। তাদের নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন। ঘটনার পর থেকে পালিয়ে আছে বাড়ির মালিক। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম মহাপ্রয়াণ দিবস। জন্মদিনে পা ফেলার জায়গা না থাকলেও মৃত্যুদিনে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে শুনশান নীরবতা।
কবিগুরুর স্মরণে নেই কোনো আলোচনা অনুষ্ঠান, নেই দর্শনার্থীর ভিড়। তবে দিনটি উপলক্ষে দুদিনের আয়োজন শুরু হয়েছে কুষ্টিয়া কুঠিবাড়ি খ্যাত শহরের ট্যাগর লজ ও পৌরসভার উদ্যোগে। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি বা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মহাপ্রয়াণ উপলক্ষে নেই কোনো আয়োজন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবার দিনটি পালন না হওয়ার খবরে হতাশ রবীন্দ্র ভক্ত অনুরাগীরা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন মনিজা হাবিব। ঝরছে শ্রাবণের অঝোর ধারা, বয়ে চলেছে সময়। আধুনিকতা থেকে উত্তর আধুনিকতায় যাত্রা করে সময়। তারপরেও যার প্রাসঙ্গিকতা বঙ্গজীবনের অঙ্গ হয়ে যায় তিনি রবীন্দ্রনাথ। বাঙালির মনন ও জীবন জুড়ে আছে যার অপর সৃষ্টির সম্ভার। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1891 থেকে 1902 টানা 10টি বছর কাটিয়েছেন শিলাইদহে। এখানে বসেই 1913 সালে গীতাঞ্জলি অনুবাদ করে নোবেল পান তিনি। কিন্তু কবিগুরুর 77তম প্রয়াণ দিবসে কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি নীরব। খুবই দুঃখের বিষয় যে তার প্রয়াণ দিবস বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে 22শে শ্রাবণ কোনো অনুষ্ঠান সরকারিভাবে হয়ে থাকে না। এখানে মোটামুটি আগে তো ছিল না, এখন শুরু হয়েছে, আরো প্রভাব বিস্তার হবে আর কি আশা করি। তবে দিনটিকে জাতীয়ভাবে পালনের জন্য পরামর্শ দিলেন কুঠিবাড়ির এই কাস্টোডিয়ান। দিবসকে সামনে রেখে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে এবারেও ছোট পরিসরে হলেও আমরা ওর মৃত্যুবার্ষিকী পালন করতে যাচ্ছি। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ির উদ্যোগে দিবসটি পালন না করা হলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ভক্তরা আশা করেছিলেন এবার মহাপ্রয়াণ দিবসটি পালন করা হবে, কিন্তু পালন না হবার খবরে হতাশ তারা। জন্মতিথিতে 3 দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানমালা করা হয়, তো সেরকমই আমরা মহাপ্রয়াণ দিবসটাও চাই। যে রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন বাঙালির মেধা, মনন আর আধুনিকতায়। তাকে বাদ দিয়ে বাংলা সাহিত্যর কথা ভাবাই যায় না। তাই শুধু জন্মদিবস নয়, তার মহাপ্রয়াণ দিবসও পালন হবে যথাযোগ্য মর্যাদায়, এমনটাই প্রত্যাশা বাঙালি ভাষাভাষীদের। মনিজা হাবিব, SATV নিউজ ডেস্ক। আন্দোলনের কারণে তৈরি পোশাক খাত বেকায়দায় পড়ছে, যা দীর্ঘমেয়াদী ক্ষতিতে ফেলতে পারে এমন শঙ্কা জানিয়েছে পোশাক মালিকদের শীর্ষ সংগঠন BGMEA। সংগঠনের নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে BGMEA সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ও অঘোষিত পরিবহন ধর্মঘটে পোশাক শিল্পের অনেকেই নির্বিঘ্নে ব্যবসা করতে পারছেন না। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে অনেক কারখানার ক্ষতি হবে। এরই মধ্যে অনেক বিদেশি ক্রেতা সফর বাতিল করছেন। তাই এই শিল্প ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড বন্ধের আহ্বানও জানান BGMEA সভাপতি। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পরিবহন সংকটে একদিকে খুচরা বাজারে সরবরাহ কম, অন্যদিকে পাইকারি বাজারে ক্রেতা কম থাকায় পচন ধরেছে সবজিতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা, আর চড়া দামে নিত্যপণ্য কিনতে বিপাকে পড়েছে ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আড়ত ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শিউলি আক্তার। এই চিত্র কোনো ডাস্টবিনের নয়, এটি রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারণ বাজারের সবজির আড়তের। একদিকে বেচাকেনা কম, অন্যদিকে বৃষ্টির কারণে মজুদ সবজি পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ব্যবসায়ীরা। চড়া দামে কিনতে হচ্ছে, যেটার দাম মনে করেন 20 টাকা, ওটার দাম অন্য 40 টাকা বা 50 টাকাতে কিনতে হচ্ছে। গাড়ি আসতে পারে না, এই জন্য মাল একেবারে কম আসে এবং সেল হচ্ছে না। এই অবস্থা আমাদের বেচা কিনা কম হচ্ছে, কাস্টমার আসতে পারছে না, মার্কেটে বেচা কিনা হয় না, যে কারণে আমাদের মাল থেকে যাচ্ছে, মাল নষ্ট হচ্ছে। আমাদের ব্যবসার ক্ষয়ক্ষতি হইতেছে, দিন দিন আমাদের লস হইতেছে, টাকা নষ্ট হইতেছে। এদিকে নিত্যপণ্য সব ধরনের সবজি 10 থেকে 15 টাকা, কোনো কোনো পণ্য 100 টাকা পর্যন্ত বাড়তি দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের। তারা বলছেন, পাইকারি বাজারে নিত্যপণ্য কম থাকায় বাড়তি দামেই কিনতে হচ্ছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ছাত্র আন্দোলনের কারণে আর বৃষ্টির কারণে জিনিসগুলো একটু চড়া। ধরেন বাজারে আসছে ছাত্ররা যে আন্দোলন করে, এই জন্য জিনিসপত্রের দাম বেশি, আমরা কিনতে পারতেছি না। যেখানে 100 টাকার বাজার কর্ম সেখানে লাগে 200 টাকা। বেচা কিনা এইভাবে চলতে থাকলে জিনিসপত্রের দাম বাড়বে। বেচা কিনা না থাকুক, বাইরের থেকে আমদানি রপ্তানি না হয়ে দিলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। প্রায় 1 সপ্তাহ শিক্ষার্থীদের আন্দোলনে বাজারে নিত্যপণ্যের দামে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে ক্রেতা ও বিক্রেতারা। শিউলি আক্তার, SATV, ঢাকা।
দেশ থেকে যক্ষ্মা নির্মূলের পূর্ব শর্ত জনসচেতনতা এখনও পর্যাপ্ত নয়, এমনটাই মনে করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানী ব্র্যাক সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি, দৈনিক ইত্তেফাক ও ব্র্যাক আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেবার পরও রাজধানীতে নতুন যক্ষ্মা রোগীর দেখা মিলছে। চিকিৎসক ও নার্সদের জন্য সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের সংখ্যা কম হলেও আন্তরিকতা থাকলে চিকিৎসা দেওয়া সম্ভব। সরকারের এই বিষয়ে সাফল্য অনেক হলেও এ রোগের চিকিৎসা সম্পর্কে মানুষের অজ্ঞতার কারণে এ রোগ পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না বলেও মনে করেন তিনি। ঢাকা সেনানিবাস এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে সেনাবাহিনীর নির্ঝর আবাসিক এলাকায় একটি রাধাচূড়া ফুলের গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবছর ঢাকা অঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী। দেশের প্রতিটি সেনানিবাসেই এই কর্মসূচি পালিত হবে। অনুষ্ঠানে বলা হয়, দেশের বনজ সম্পদ বাড়ানো ও পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য নিজ নিজ উদ্যোগে গাছ লাগাতে হবে, তাহলেই বাড়বে পরিবেশের ভারসাম্য। শেষ করছি এখনকার সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv।